অনামিকা সারদা শাশুড়ি বৌমা ছিল। তারা বিজয়পুর নামের একটি গ্রামে থাকত। তাদের কাছে অনেক সম্পত্তি ছিল, কিন্তু তাদের সন্তান ছিল না। আসল সত্যিটা এটা ছিল, জন্ম হওয়ার আগেই কন্যা সন্তানদের সারদা মেরে ফেলত। পরে সে অনামিকাকে হুমকি দিত যেন সে কাউকে কিছু না বলে। প্রাণ যাওয়ার ভয়ে অনামিকা নিজের শ্বশুর মশাই আর স্বামীকে এটাই বলতো যে প্রসবের পরে তার কন্যা সন্তানের মৃত্যু হয়ে গেছে, কিন্তু মনে মনে তার খুব দুঃখ হতো আর সে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকতো, হে ঈশ্বর, আমার শাশুড়ি মা এখনো পর্যন্ত 12টি কন্যা সন্তানকে মেরে ফেলেছে। যদি এবারেও কন্যা সন্তান জন্ম নেয়, সে তাকেও মেরে ফেলবে। আমি তোমার কাছে প্রার্থনা করছি, দয়া করে আমায় কন্যা সন্তান দিও না। সন্তান না হলেও ঠিক আছে, আমি বাঁঝ হয়ে থেকে যাব, কিন্তু এভাবে কন্যা সন্তানদের প্রাণ আমি নিতে পারবো না। অনামিকা কাঁদতে লাগে। অনামিকা নিজের প্রার্থনার উত্তর পেয়ে যায়। পরের দিনই সে জানতে পারে যে সে গর্ভবতী। তা শুনে সবাই খুব আনন্দিত হয়, কিন্তু অনামিকা মনে মনে খুব চিন্তিত হয়ে প্রার্থনা করতে লাগে যেন ঈশ্বর তাকে কন্যা সন্তান না দেয়। কি অনামিকা, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যেন মেয়ে না হয়? জোরে জোরে করো, না হলে এবারে কন্যা সন্তানের সাথে তোমারও প্রাণ চলে যাবে। সারদার এরকম কথা শুনে অনামিকা খুব ভয় পেয়ে যায়। দিন কাটতে লাগে। ব্যথা শুরু হওয়ার 2 দিন আগে অনামিকা নিজের স্বামীকে গিয়ে বলে, প্রত্যেকবার প্রসবের সময় তুমি আমার কাছে থাকো না, এবার বাচ্চার জন্মের সময় তুমি আমার সঙ্গে থেকো। আমার বিশ্বাস, তুমি যদি সঙ্গে থাকো আমাদের সন্তান নিশ্চয়ই জীবিত থাকবে। জানি না অনামিকা কি ব্যাপার, কিন্তু যখনই তোমার প্রসবের সময় হয় শুধুমাত্র বাবা আর আমাকে কাজের সূত্রে শহরে যেতে হয়। এবার যতই কাজ হোক না কেন, আমি কোনো মতে শহর যাব না, আমি তোমার সাথেই থাকবো, কথা দিলাম আমি তোমায়। রমেশ অনামিকাকে কথা দেয়। তা শুনে অনামিকা খুব খুশি হয় আর মনে মনে সে ভাবতে লাগে, হে ঈশ্বর, ডেলিভারির পরে আমার সন্তানের মুখ যেন সব থেকে আগে আমার স্বামী দেখেন, তাহলে যদি মেয়ে হয় সে প্রাণে বেঁচে যাবে। এভাবে সে ঈশ্বরের কাছে বারবার বিনতি করতে থাকে। 2 দিন কেটে যায়। অনামিকার প্রসব বেদনা শুরু হয়ে যায়। সেদিন তার স্বামী অনামিকাকে একটু ধৈর্য রাখতে বলে। সে নিজে তাকে হাসপাতালে নিয়ে যায়। শাশুড়ি মাও হাসপাতালে যান। হাসপাতালের বাইরে খুব ভিড় ছিল। সেখানেই প্রসাদ আর রমেশ ঘোরাঘুরি করছিল। তখন সারদা মনে মনে ভাবতে লাগে, যদি এভাবেই তারা বাইরে ঘুরতে থাকে তাহলে কন্যা সন্তানকে মারা সম্ভব হবে না, কিছু করে হোক তাদেরকে এখান থেকে পাঠাতে হবে। চিন্তা করার পর সারদা একটি পরিকল্পনা করে। তারপর সে রমেশের কাছে গিয়ে বলে, আরে রমেশ, আমি বাড়িতে ভালো করে তালা লাগাইনি, তুমি গিয়ে একবার তালা লাগিয়ে এসো তো। আর শাড়ি আনতে আমি ভুলে গেছি, যদি তারা এখানে অনামিকার সাথে 2 দিন থাকতে বলে তাহলে আমার খুব কষ্ট হবে। মা, আমি ঘরে ভালো করে তালা লাগিয়েছি, আর আমি তো এখানেই আছি, জামা কাপড় দরকার হলে আমি নিয়ে আসবো তখন। আমি এখন খুব চিন্তায় আছি মা। রমেশ বলে। সে যতই বাহানা বানাক না কেন, কিন্তু রমেশ সেখান থেকে 1 পা নড়ার নাম নেয় না। তাই সারদা তার সাথে কথা বলা বন্ধ করে দেয় আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগে, হে ঈশ্বর, এবার একটা ছেলে দিয়ে দাও, আমার ছেলেই চাই, আমি তোমার নামে পুজো দেব। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। ততক্ষণে ডাক্তার দিদিমণি বাইরে এসে বলেন, মা আর সন্তান দুজনেই সুস্থ আছে, আপনারা ভেতরে গিয়ে দেখতে পারেন। তা শুনে সারদা হকচকিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করতে লাগে, ডাক্তার বাবু, ছেলে না মেয়ে? আপনারা নিজেরাই গিয়ে ভেতরে দেখে নিন, বুঝতে পেরে যাবেন। তারা ঠিক আছে বলে ভেতরে যায়। ভেতরে গিয়ে দেখে তারা খুব আশ্চর্য হয়ে যায়। সেখানে একের পর এক 12টা দোলনাতে 12 জন কন্যা সন্তান ছিল। তা দেখে সারদা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। রমেশও খুব আশ্চর্য হয়। একটা ডেলিভারিতে 12টা সন্তান, এটা কি করে সম্ভব হতে পারে? রমেশ ভাবতেই থেকে যায়। তারপর অজ্ঞান হয়ে যাওয়া সারদাকে সে জাগায়। হে ঈশ্বর, এটা তুমি কি করলে? আমি তোমায় বলেছিলাম একটা পুত্র সন্তান চাই, আমি 12 জন কন্যার প্রাণ নিয়েছিলাম, তুমি তাদের স্মরণে আবার 12টা কন্যা সন্তানই পাঠালে। 12টা মেয়েকে আমি কি করে বড় করব? এভাবে বলে সে কাঁদতে লাগে। পেছন থেকে রমেশ সব কথা শুনে ফেলে আর সে খুব রেগে যায়। মা, তুমি এটা কি বলছো? বাচ্চারা মরেনি, তুমি তাদেরকে মেরেছিলে?
এটা কি করে করলে? তুমি 12 জন কন্যা সন্তানের প্রাণ নিয়েছো। তুমি ভুলে গেছো যে তুমিও একজন মহিলা? এই বলে সে সারদাকে প্রহার করে। সারদা খুব দুঃখিত হয়ে পড়ে আর সে ক্ষমা চাইতে লাগে। আমি খুব বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। ঈশ্বর আমাকে সঠিক শিক্ষা দিয়েছেন। আমার মারার সময় এতটুকু মনে হয়নি যে সে একটা ছোট্ট শিশু। আমার মতন পাপীকে বাঁচারও অধিকার নেই। আমি শুধু আইনত উত্তরাধিকারীর লোভে একটি ছেলে চেয়েছিলাম। সেই লোভে আমি এত বড় ভুল করেছি। লজ্জায় মাথা হেঁট করে সে ক্ষমা চাইতে লাগে। রমেশ তাকে ক্ষমা না করে আরো ঘৃণার চোখে দেখতে লাগে। ততক্ষণে ডাক্তারবাবু সেখানে আসেন। রমেশ, যতক্ষণ অনামিকা বলেনি আমি জানতাম না তোমার মায়ের এই স্বভাবের কথা। বাস্তবে আপনাদের একটাই সন্তান হয়েছে। তোমার মায়ের ভয়ে অনামিকা খুব চিন্তিত ছিল, তাই আমি সব বাচ্চাদেরকে চিলড্রেন ওয়ার্ড থেকে উঠিয়ে এখানে এনে রেখেছিলাম। আমি এরকম করেছিলাম যাতে তোমার মা সঠিক শিক্ষা পান আর তুমি সত্যিটা জানতে পারো। ডাক্তারবাবুর কথা শুনে রমেশ বলে, আপনি একদম ঠিক করেছেন। মায়ের সব কথা আজ জানতে পারলাম। নিজের সন্তানের থেকে দূর হলে কেমন লাগে এবার বুঝবে। মাকে বলে পরে তার সন্তান কোনটি সে জানতে পারে। তাকে এবং অনামিকাকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে সে চলে যায়। রমেশ আর অনামিকার বিয়ে হয়। বিয়ের পর তারা হানিমুনে যায় এবং সেখান থেকে ফিরে আসে। তা দেখে শাশুড়ি মা সারদা বলেন, ফিরে এলে? এত টাকা খরচা হলো যে। বড় লোকেরা টাকা খরচা করে হানিমুনে গিয়ে, আমাদের মতন মানুষেরা নয়। এভাবে সারদা বকাবকি করতে লাগে। অনামিকা, আমি তোমাকে বলেছিলাম না, মা একটু রাগী মানুষ, তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, কেমন? রমেশের কথা মতো অনামিকাও হ্যাঁ বলে দেয়। এভাবেই দিন কাটছিল। অনামিকা নিজের রাগী শাশুড়ি মার সাথে অ্যাডজাস্ট করছিল। সে অনামিকাকে খুব কষ্ট দিত। প্রত্যেকটি ছোট ছোট কথায় তার উপরে চিৎকার করত। একদিন শান্তা যে তরি তরকারি বিক্রি করত সেখানে যায়। তাকে দেখে অনামিকা বলে, ও মাসি, ভিন্ডি আছে নাকি? শান্তা আছে বলে। তখন অনামিকা বলে সেখানে যেতে। শান্তা সেখানে যায়। অনামিকা, শাশুড়ি মা আছে নাকি? তিনি তো নেই, কিন্তু জানি না কোথায় গেছেন। এমনিতেও তোমার শাশুড়ি মা খুব রাগী মানুষ। জানি না বাবা, তুমি তার সাথে একই ঘরে কি করে থাকো। ততক্ষণে শাশুড়ি মা হাজির হয়ে যায়। এই, তুমি আমার পরিবারকে ভাঙছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে সারদা একটি ছড়ি আনতে যায় পেটাবার জন্য। শান্তা নিজের তরি তরকারির ঝুড়ি ফেলে সেখান থেকে ছুটে পালায়। অনেক দূর পর্যন্ত সে ছুটে যায়। তারপর একটি জায়গায় গিয়ে সে থামে আর ভয়ের চোটে ভাবতে লাগে, আজ যদি সারদা আমায় ধরে ফেলে তাহলে তো আমি শেষ। এই সব কিছু হয়েছে আমার বক বক করার স্বভাবের জন্য। কি দরকার ছিল তার নিয়ে কিছু বলার? সব তরি তরকারি নষ্ট হয়ে যায়। তারপর সে চলে যায়। আবার যদি আমার বাড়িতে এসেছো, আমি তোমাকে ছাড়বো না। এই বলে সেখান থেকে সারদা নিজের বাড়ির দিকে চলে যায়। বাড়িতে অনামিকা ভাবছিল কি জানি না ওখানে কি হবে। তারপর সারদা তাকে বলে, অনামিকা, এসব তরি তরকারি ভেতরে নিয়ে যাও। শান্তা এলে ওকে এসব দেবে না। এভাবে সারদা বলে। সেদিনটা কেটে যায়। পরের দিন সারদার স্বামী গ্রাম থেকে ফিরে আসেন। তারপর তিনি অনামিকাকে বলেন, তুমি এখনো এখানেই আছো? ভেবেছিলাম আমার স্ত্রীর অত্যাচারে তুমি তোমার বাপের বাড়ি পালিয়ে যাবে। সব ঠিক আছে তো? এইভাবে কেন বলছেন বাবা? তিনি একটু রাগী মানুষ, কিন্তু মনের বেশ ভালো। তিনি খুব যত্ন করেন আমাদের। যখন তিনি রেগে যান, তিনি কন্ট্রোলের বাইরে হয়ে যান। তার জন্য বাপের বাড়ি কেন যাবো? সে তো বোকামি। এসব কথাবার্তা সারদা পেছন থেকে শুনে ফেলে। তখন সে মনে মনে ভাবতে লাগে, আমার বৌমা খুব ভালো মেয়ে, তাই তো আমার নিয়ে শ্বশুর মশাইয়ের কাছে ভালো ভালো কথা বলছিল। কিন্তু আমার এই রাগটা না খুব খারাপ, জানি না কি করে ঠিক করব। এভাবে ভেবে সে দুঃখিত হয়ে পড়ে। রমেশ, অনামিকা আর সারদার স্বামী তার সাথে তখনই কথা বলতো যখন খুব প্রয়োজন হতো। তাছাড়া তারা কথা বলতো না। সেও তাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। সেটা লক্ষ্য করে তারা সারদার কাছে গিয়ে বলে, কি হয়েছে সারদা? তুমি আমাদের সাথে কথা বলছো না যে, কি ব্যাপার? তোমরা ভালো মানুষ, আমি শুধু রাগী। তাই আমি কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি মনে মনে। যাই করি না কেন রাগ কমাতে পারছি না। জানি না কিভাবে এই রাগটা ঠিক হবে, তাই আমি চুপ থাকারই সিদ্ধান্ত নিয়েছি।
শারদার এরকম কথা শুনে অনামিকা তার কাছে গিয়ে বলে, মা, আপনি একটা কাজ করুন। যখনই আপনার রাগ হবে আপনি 1 থেকে 10 গুনতে শুরু করে দিন, দেখবেন আপনার রাগ কমে যাবে। এভাবে প্রত্যেকদিন অভ্যাস করলে আপনার রাগ কন্ট্রোলে এসে যাবে। আজ থেকে আমি এরকমটাই করব মা। তখন থেকে শারদা 1, 2, 3, 10 পর্যন্ত গোনা শুরু করে আর প্রত্যেকদিন সকাল সকাল উঠে নিয়মিতভাবে যোগা করতে শুরু করে। তা দেখে রমেশ, অনামিকা, প্রসাদ সকলেই খুব খুশি হয়। তখন থেকে তারাও তার সাথে যোগা করতে শুরু করে দেয়। এভাবে দিন কাটতে লাগে। ধীরে ধীরে শারদার রাগ নিয়ন্ত্রণে আসতে শুরু হয়। ধীরে ধীরে তার ব্যবহারেও অনেক পরিবর্তন আসে। এই পরিবর্তন দেখে বাড়ির লোকেরা খুব আনন্দিত হয়। এভাবেই দিন কাটে। প্রত্যেক দিনের মতন শান্তা ঝুড়িতে তরি তরকারি নিয়ে তাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে যায়। তরকারি নিয়ে নাও, তরকারি, শাক সবজি, তরি তরকারি। এভাবে চিৎকার করে সে তরি তরকারি বিক্রি করে। তা দেখে শারদা এসে বলে, এই শান্তা, এদিকে এসো দেখি। শারদাকে এভাবে ডাকতে দেখে শান্তা ভয়ের চোটে বলে, ওরে বাবা, আমি যদি যাই তো পুরনো কথা মনে করে সে আমাকে পেটাবে। না বাবা, আমি যাব না, গেলে যদি আমার মারধর করে। সে ভয়ের চোটে ভাবতে লাগে। যখন শারদা তাকে বারবার ডাকে আর তার কাছে কোনো উপায় থাকে না সেখান থেকে পালাবার, তখন সে শারদার বাড়িতে যায়। 1 কিলো বেগুন আর ভিন্ডি দিয়ে দাও। সেটা নিয়ে ভেতরে চলে যায় রাখতে আর জিজ্ঞাসা করে কত টাকা হয়েছে। তা দেখে শান্তা আশ্চর্য হয়ে যায়। এ তো খুব অদ্ভুত ব্যাপার। যখনই আমি দেখেছি তখনই তোমাকে রাগে দেখেছি। এটা স্বপ্ন নয় তো? রাগের চোটে ঘর উলট পালট করে দিতে তুমি এভাবে শান্তিভাবে ব্যবহার কি করে করছো? আমার বৌমার জন্য সব পাল্টে গেছে। দয়া করে তুমি সেই দিনের কথা মনে রেখো না। আমি তোমাকে ছুটিয়েছিলাম, আমি সব ভুলে গেছি। তুমিও সব কথা ভুলে যেও। মানুষের রাগই তার সব থেকে বড় শত্রু, এই কথাটা আমি বুঝে গেছি। তার কথা শুনে শান্তা খুব আনন্দিত হয় আর বলে সে যেন এভাবেই শান্তিতে থাকে। শারদাও তার কথা শুনে মুচকি হাসি হেসে ভেতরে চলে যায়। এভাবে অনামিকার বুদ্ধির জোরে শারদার রাগ ঠান্ডা হয়ে যায়।